সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, জব একাডেমিতে স্বাগতম। আজকের আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হলো আমাদের বাংলাদেশ বিষয়াবলীর একটি গুরুত্বপূর্ণ অংশ ভাষা আন্দোলন। আজকের আমি ভাষা আন্দোলন নিয়ে আলোচনা করব। আমার এই ভিডিওটি যদি দেখেন তাহলে ভাষা আন্দোলন নিয়ে যত প্রশ্ন আসে সব প্রশ্নগুলো ইনশাল্লাহ সমাধান করতে পারবেন। এখানে এই অধ্যায়ের শেষের দিকে আমি বিভিন্ন পরীক্ষায় যে প্রশ্নগুলো এসেছে ভাষা আন্দোলন নিয়ে সেগুলো রেখেছি এবং একটা ধারাবাহিকভাবে 1947 সাল থেকে একেবারে আমাদের আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পর্যন্ত যত ভাষা আন্দোলন নিয়ে যত ইতিহাস আছে সেগুলো আমার এই ভিডিওটির ভিতরে পাবেন। যদি আমার এই চ্যানেলটি ভালো লাগে তাহলে লাইক করবেন, কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথেই থাকবেন। তাহলে আমরা দেখি আমাদের ভাষা আন্দোলন সম্পর্কে আমার এই ভিডিওতে কী কী আছে ইনশাল্লাহ। 1947 সালের 14 আগস্ট দ্বিজাতি তত্ত্বের উপর ভিত্তি করে ব্রিটিশ ভারত ভাগ হয়। 1947 সালে 14 আগস্ট দ্বিজাতি তত্ত্বের উপর ভিত্তি করে ব্রিটিশ ভারত ভাগ হয়ে ভারত অধিরাজ্য ও পাকিস্তান অধিরাজ্য নামক দুটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্রের উদ্ভব হয়। যে 1947 সালে 14 আগস্ট দ্বিজাতি তত্ত্বের উপর ভিত্তি করে ব্রিটিশ ভারত ভাগ হয় এবং ভারত অধিরাজ্য ও পাকিস্তান অধিরাজ্য নামক দুটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্রের উদ্ভব হয়। নবগঠিত পাকিস্তানের দুটি অংশে বিভক্ত ছিল, একটি পূর্ব বাংলা, যেটা 1955 সালে নাম পরিবর্তন করে পূর্ব পাকিস্তান রাখা হয়, ও পশ্চিম পাকিস্তান। আর অন্যটি হলো পশ্চিম পাকিস্তান। ইতিহাস, ঐতিহ্য, ভাষা, সংস্কৃতি কোনো কিছুরই মিল না থাকা সত্ত্বেও প্রায় 1000 মাইল ব্যবধানের পশ্চিম পাকিস্তান এবং পূর্ব পাকিস্তান বাংলাদেশ দুটি ভূখণ্ডে এক করা হয় শুধুমাত্র ধর্মের ভিত্তিতে। যে আমাদের যে এই পূর্ব পাকিস্তান এবং যে এই পশ্চিম পাকিস্তান বা পূর্ব বাংলা, এর মাঝখানে 1000 কিলোমিটার ভারত ছিল। অর্থাৎ আমাদের ভূখণ্ড দুটি ছিল আলাদা আলাদা ভূখণ্ড এবং একটি ছিল দেশ, যার এই দুইটি আলাদা ভিন্ন ভূখণ্ডের ভিতরে আমাদের মিল ছিল না, কিছুতেই মিল ছিল না। ইতিহাস, ঐতিহ্য, ভাষা, সংস্কৃতি কোনো কিছুরই মিল ছিল না। এই মিল না থাকা সত্ত্বেও প্রায় 1000 মাইল ব্যবধানের পশ্চিম পাকিস্তান এবং পূর্ব পাকিস্তান বা আমাদের এখন যেটা বাংলাদেশ, দুটি ভূখণ্ডকে এক করা হয় শুধুমাত্র ধর্মের ভিত্তিতে। কিসের ভিত্তিতে? শুধুমাত্র ধর্মের ভিত্তিতে এক করা হয়। ফলে পাকিস্তান নামক এই নতুন রাষ্ট্রের শাসক গোষ্ঠী প্রথমেই বাঙালিকে শোষণ করার কৌশল হিসেবে বাংলা ভাষার উপর আঘাত হানে। পূর্ব পাকিস্তানের মোট জনসংখ্যার 56% মুখের ভাষা বাংলা হওয়া সত্ত্বেও সংখ্যালঘিষ্ঠ মাত্র 3.27% জনগোষ্ঠীর ভাষা উর্দুকে তারা রাষ্ট্রভাষা হিসেবে চালিয়ে দিতে চায়। যে মাত্র 3.27% জনগোষ্ঠীর ভাষা তখন ছিল উর্দু, তারা এই ভাষাটাকেই আমাদের এই 56% মানুষের মুখের ভাষা বাংলা তাদের উপরে চাপিয়ে দিতে চেয়েছিল। পাকিস্তান সৃষ্টির পরেই 17 মে 1947 সালে চৌধুরী খলিকুজ্জামান এবং জুলাই 1947 সালে আলিগড় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডক্টর জিয়াউদ্দিন আহমেদ উর্দুকে পাকিস্তানের রাষ্ট্রভাষা করার প্রস্তাব দেন। তাদের প্রস্তাবে বিরুদ্ধে পূর্ব বাংলার ভাষা বিজ্ঞানী ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ এবং ডক্টর মোহাম্মদ এনামুল হক সহ বেশ কয়েকজন বুদ্ধিজীবী প্রবন্ধ লিখে প্রতিবাদ জানান। এ সময় ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ এক ভাষণে বলেছিলেন, আমরা হিন্দু বা মুসলমান যেমন সত্য, তার চেয়ে বেশি সত্য আমরা বাঙালি। যে আমরা হিন্দু বা মুসলমান যেমন সত্য, তার চেয়ে বেশি সত্য আমরা বাঙালি। এ কথাটি কে বলেছিলেন? ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ। তাহলে আমরা এখানে কি জানলাম? যে পাকিস্তান সৃষ্টির পরই 17 মে 1947 সালে চৌধুরী খলিকুজ্জামান এবং জুলাই 1947 সালে আলিগড় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডক্টর জিয়াউদ্দিন আহমেদ উর্দুকে পাকিস্তানের রাষ্ট্রভাষা করার প্রস্তাব দেন।
তাদের প্রস্তাবের বিরুদ্ধে পূর্ব বাংলার ভাষাবিজ্ঞানী ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ এবং ডক্টর মোহাম্মদ এনামুল হক সহ বেশ কজন বুদ্ধিজীবী প্রবন্ধ লিখে প্রতিবাদ জানান। এ সময় ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ এক ভাষণে বলেছিলেন, আমরা হিন্দু বা মুসলমান যেমন সত্য, তার চেয়ে বেশি সত্য আমরা বাঙালি। 1947 সালের 1 সেপ্টেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আবুল কাশেম এর নেতৃত্বে তমুদ্দিন মজলিস গঠিত হয়েছিল 1947 সালের সেপ্টেম্বর মাসের 1 তারিখে। তমুদ্দিন মজলিস নামে একটি সাংস্কৃতিক প্রতিষ্ঠান গড়ে ওঠে। বাংলাকে পাকিস্তানের অন্যতম রাষ্ট্রভাষা হিসেবে স্বীকৃতি দেওয়ার দাবি নিয়ে সর্বপ্রথম অগ্রসর হয় তমুদ্দিন মজলিস। তো অধ্যাপক আবুল কাশেম যিনি তমুদ্দিন মজলিস প্রতিষ্ঠা করেছিলেন, জন্ম 28 জুন 1920 সালে, জন্মস্থান হল চট্টগ্রাম, বাংলাদেশ, পেশা রাজনীতিবিদ এবং শিক্ষাবিদ, অবদান তমুদ্দিন মজলিস ও বাংলা কলেজের প্রতিষ্ঠাতা। তিনি কি ছিলেন? তমুদ্দিন মজলিস, যেটা ভাষা আন্দোলনের প্রথম সংগঠন, তমুদ্দিন মজলিস ও বাংলা কলেজের প্রতিষ্ঠাতা ছিলেন অধ্যাপক আবুল কাশেম। তিনি জন্মগ্রহণ করেছিলেন 1920 সালে, জন্ম 28 জুন 1920। তমুদ্দিন মজলিস ও বাংলা কলেজ প্রতিষ্ঠা করেছিলেন। অধ্যাপক আবুল কাশেম মৃত্যু 11 মার্চ 1991 সালের 11 মার্চ তিনি মারা গিয়েছিলেন। 1947 সালের ডিসেম্বর মাসে বাংলাকে রাষ্ট্রভাষা করার উদ্দেশ্যে ঢাকায় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ গঠিত হয়। 1947 সালে ডিসেম্বর মাসে বাংলাকে রাষ্ট্রভাষা করার উদ্দেশ্যে ঢাকায় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ গঠিত হয়। একই বছর 25 ফেব্রুয়ারি পাকিস্তানের গণপরিষদে দীনেন্দ্রনাথ দত্ত বাংলাকে পাকিস্তানের অন্যতম রাষ্ট্রভাষার স্বীকৃতি দাবি করেন, কিন্তু গণপরিষদে তার দাবিকে প্রত্যাখ্যান করা হয় এবং 1948 সালের 21 মার্চ মোহাম্মদ আলী জিন্নাহ রেসকোর্স ময়দানে ঘোষণা করেছিলেন 1947 সালের ডিসেম্বর মাসে বাংলাকে রাষ্ট্রভাষা করার উদ্দেশ্যে ঢাকায় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ গঠিত হয়। রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ গঠিত হয়েছে ঢাকায় 1947 সালে এবং একই বছর অর্থাৎ 1947 সালেই ফেব্রুয়ারি মাসের পাকিস্তানের গণপরিষদে দীনেন্দ্রনাথ দত্ত বাংলাকে পাকিস্তানের অন্যতম রাষ্ট্রভাষা হিসেবে স্বীকৃতি দাবি করেন। প্রথমেই দাবি করেছিলেন দীনেন্দ্রনাথ দত্ত, কিন্তু গণপরিষদে তার দাবিকে প্রত্যাখ্যান করা হয় এবং 1948 সালের 21 মার্চ মোহাম্মদ আলী জিন্নাহ রেসকোর্স ময়দানে ঘোষণা দেন, জাগে ছিল রেসকোর্স ময়দান, এখন যেটা সরোয়ার্দী উদ্যান, ঘোষণা দেন উর্দু এবং একমাত্র উর্দুই হবে পাকিস্তানের রাষ্ট্রভাষা। 24 মার্চ ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাবর্তনে একই বক্তব্যের পুনরাবৃত্তি করলে উপস্থিত ছাত্ররা না বলে তীব্র প্রতিবাদ জানায়। 18 নভেম্বর 1948 সালে পাকিস্তানের প্রধানমন্ত্রী লিয়াকত আলী খান ঘোষণা করেন উর্দুই পাকিস্তানের জাতীয় ভাষা হবে। যে 1948 সালের 18 নভেম্বর পাকিস্তানের প্রধানমন্ত্রী লিয়াকত আলী খান ঘোষণা করেন উর্দুই পাকিস্তানের জাতীয় ভাষা হবে। 1952 সালের 26 জানুয়ারি পাকিস্তানের তৎকালীন প্রধানমন্ত্রী খাজা নাজিমুদ্দিন 1952 সালের 26 জানুয়ারি পাকিস্তানের তৎকালীন প্রধানমন্ত্রী খাজা নাজিমুদ্দিন ঢাকায় এক জনসভায় ঘোষণা করেন উর্দুই হবে পাকিস্তানের রাষ্ট্রভাষা। খাজা নাজিমুদ্দিন, জন্ম 19 জুলাই 1894, জন্মস্থান ঢাকা, বাংলাদেশ, রাজনৈতিক জীবন পাকিস্তানের গভর্নর জেনারেল ও দ্বিতীয় প্রধানমন্ত্রী, মৃত্যু
22 অক্টোবর 1964। 31 জানুয়ারি আওয়ামী লীগের সভাপতি মাওলানা ভাসানীর সভাপতিত্বে অনুষ্ঠিত বিভিন্ন রাজনৈতিক সাংস্কৃতিক দলের সভায় সর্বদলীয় কেন্দ্রীয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ গঠিত হয়, যার আহ্বায়ক ছিলেন কাজী গোলাম মাহবুব। এবার আমরা কাজী গোলাম মাহবুব সম্পর্কে একটু জানি। জন্ম 23 ডিসেম্বর 1927, গৌরনদী, বরিশাল। পেশা বাংলাদেশ সুপ্রিম কোর্টের অ্যাডভোকেট। অর্জন 21শে পদক 2002 সালে পেয়েছিলেন এবং মৃত্যু 19 মার্চ 2006 সালে। অবদান সর্বদলীয় কেন্দ্রীয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ এর কেন্দ্রীয় আহ্বায়ক হিসেবে নেতৃত্বদানকারী ব্যক্তি। এরপরে আমরা অলি আহাদ সম্পর্কে জানি। জন্ম 1928 সালে, জন্মস্থান ইসলামপুর, ব্রাহ্মণবাড়িয়া। অবদান ভাষা আন্দোলনে কারাগারে নিক্ষিপ্ত হওয়া প্রথম ব্যক্তি। যে ভাষা আন্দোলনে সময় কারাগারে নিক্ষিপ্ত হওয়া প্রথম ব্যক্তিকে অলি আহাদ। অর্জন স্বাধীনতা পুরস্কার 2004 সালে তিনি স্বাধীনতা পুরস্কার অর্জন করেছিলেন। মৃত্যু 20 অক্টোবর 2012 সালে। 20 অক্টোবর 2012 সালে তিনি মারা গিয়েছিলেন। সংগ্রাম পরিষদ 21 ফেব্রুয়ারি, রোজ বৃহস্পতিবার, রাষ্ট্রভাষা দিবস। 21শে ফেব্রুয়ারি রোজ বৃহস্পতিবার রাষ্ট্রভাষা দিবস পালনের সিদ্ধান্ত নেয় এবং সারা দেশে যে সংগ্রাম পরিষদ, যে সর্বদলীয় সংগ্রাম পরিষদ ছিল, সেটা 21শে ফেব্রুয়ারি রোজ বৃহস্পতিবার রাষ্ট্রভাষা দিবস পালনের সিদ্ধান্ত নেয় এবং সারা দেশে হরতাল কর্মসূচি পালনের সিদ্ধান্ত গ্রহণ করে। 20 ফেব্রুয়ারি ছাত্র আন্দোলনের ভয়ে ভীত হয়ে নুরুল আমিন সরকার 144 ধারা জারি করে এবং সভা সমাবেশ নিষিদ্ধ করে। যে 144 ধারা জারি করে 20 ফেব্রুয়ারি ছাত্র আন্দোলনের ভয়ে ভীত হয়ে নুরুল আমিন 144 ধারা জারি করে এবং সভা সমাবেশ নিষিদ্ধ করে। আমরা এই নুরুল আমিন সম্পর্কে একটু জানি। জন্ম 15 জুলাই 1893, জন্মস্থান শাহবাজপুর, ব্রাহ্মণবাড়িয়া। রাজনৈতিক জীবন 1948 সালে পূর্ব পাকিস্তানের মুখ্যমন্ত্রী। 1970-এ পাকিস্তানের 8ম প্রধানমন্ত্রী নুরুল আমিন। তার জন্ম কোথায়? শাহবাজপুর, ব্রাহ্মণবাড়িয়া। পাকিস্তানের মুখ্যমন্ত্রী ছিলেন 1948 খ্রিস্টাব্দ সালে পূর্ব পাকিস্তানের মুখ্যমন্ত্রী এবং 1970-এ পাকিস্তানের 8ম প্রধানমন্ত্রী নুরুল আমিন। মৃত্যু 2 অক্টোবর 1974 সালে তিনি মারা গিয়েছিলেন। 21 ফেব্রুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা সংগঠিতভাবে 144 ধারা ভঙ্গ করে। উনি যে 144 ধারা জারি করেছিলেন, এই 144 ধারা ভঙ্গ করে রাষ্ট্রভাষা বাংলা চাই স্লোগান দিতে দিতে বর্তমান ঢাকা মেডিকেল কলেজ চত্বরে সমবেত হয়। পুলিশ, তার কত তারিখ? 21শে ফেব্রুয়ারি। পুলিশ উপস্থিত ছাত্র জনতাকে ছত্রভঙ্গ করতে কাঁদুনি গ্যাস নিক্ষেপ করে। ছাত্র পুলিশ সংঘর্ষ বাধে। সেই দিন মিছিলে অংশ নেওয়া রফিক উদ্দিন পুলিশের গুলিতে ঘটনাস্থলেই শহীদ হন। তিনি 52 ভাষা আন্দোলনে প্রথম শহীদ। 52 ভাষা আন্দোলনে প্রথম শহীদ রফিক উদ্দিন পুলিশের গুলিতে ঘটনাস্থলেই শহীদ হন। তিনি 52 ভাষা আন্দোলনের প্রথম শহীদ। পুলিশের গুলিতে আরও শহীদ হন ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের ছাত্র আবুল বরকত, ডাকনাম আবাই, আব্দুল সালাম, আব্দুল জব্বার প্রমুখ। 9 বছরের শিশু ওয়ালিউল্লাহ পুলিশের গুলিতে নিহত হয়েছিল। 22 ফেব্রুয়ারি পুলিশের গুলি বর্ষণের প্রতিবাদে বিশাল শোভাযাত্রা বের করে। তাহলে 21 ফেব্রুয়ারি পুলিশ গুলি করেছিল এবং 22 ফেব্রুয়ারি পুলিশের গুলি বর্ষণের প্রতিবাদে বিশাল শোভাযাত্রা বের করা হয়। এই শোভাযাত্রার উপরও পুলিশ গুলি বর্ষণ করলে শফিউর রহমান মৃত্যুবরণ করে। শফিউর রহমান মৃত্যুবরণ করেছিলেন 22 ফেব্রুয়ারি। আর প্রথম মৃত্যুবরণ করেছিলেন রফিক উদ্দিন। আব্দুল মতিন সম্পর্কে একটু জানি আমরা। জন্ম 3 ডিসেম্বর 1926, জন্মস্থান সিরাজগঞ্জ। অবদান রাষ্ট্রভাষা সংগ্রাম কমিটির আহ্বায়ক। 144 ধারা ভঙ্গের সিদ্ধান্ত গ্রহণকারী। যে 144 ধারা যে ভঙ্গ করবে এটা সিদ্ধান্ত গ্রহণ করেছিলেন উনি আব্দুল মতিন। অর্জন 21শে পদক 2001 সালে। মৃত্যু 8 অক্টোবর 2014 সালে তিনি মারা গিয়েছিলেন। আব্দুল মতিন সম্পর্কে জানলাম যে তিনি জন্মগ্রহণ করেছিলেন সিরাজগঞ্জে 3 ডিসেম্বর 1926 সালে। অবদান রাষ্ট্রভাষা সংগ্রাম কমিটির আহ্বায়ক। 144 ধারা ভঙ্গের সিদ্ধান্ত গ্রহণকারী তিনি। 144 ধারা যে ভঙ্গ করে নুরুল আমিন সরকার, যে 144 ধারা
জারি করেছিলেন, সে 140 ধারা ভঙ্গ সিদ্ধান্ত গ্রহণ করেছিলেন। 1956 সালের 16 ফেব্রুয়ারি পাকিস্তান জাতীয় পরিষদে উর্দুর পাশাপাশি 1956 সালের 16 ফেব্রুয়ারি, তারিখগুলো খেয়াল করবেন, উর্দুর পাশাপাশি বাংলাকেও পাকিস্তানের রাষ্ট্রভাষা হিসেবে অনুমোদনের মাধ্যমে অব্যাহত ভাষা আন্দোলন তার লক্ষ্য অর্জন করে। বলছে কি যে উর্দুর পাশাপাশি 1956 সালে 16 ফেব্রুয়ারি পাকিস্তান জাতীয় পরিষদ উর্দুর পাশাপাশি বাংলাকেও পাকিস্তানের রাষ্ট্রভাষা হিসেবে অনুমোদন করে। এর অনুমোদনের মাধ্যমে অব্যাহত ভাষা আন্দোলন তার লক্ষ্য অর্জন করে। এই আন্দোলনটা চলতেই ছিল কিন্তু ততদিন পর্যন্ত। জাতীয় পরিষদে বিষয়টি নিয়ে বিতর্কের এক পর্যায়ে এর সদস্য ফরিদপুরের আলাউদ্দিন আহমেদের দেওয়া সংশোধনী প্রস্তাব অনুযায়ী বাংলা উর্দু উভয় ভাষাই পাকিস্তানের রাষ্ট্রভাষা হিসেবে স্বীকৃতি লাভ করে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রথম বাংলায় বক্তৃতা দেন অধ্যাপক আবুল কাশেম। 140 ধারা জারি হয় 1 মাসের জন্য। 140 ধারা জারি করেছিল 1 মাসের জন্য। 1952 সালে 21 ফেব্রুয়ারি 140 ধারা ভঙ্গ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আমতলায় ছাত্র সমাবেশের সভাপতিত্ব করেন ভাষা সৈনিক আ.ন.ম গাজীউল হক। 1952 সালে 21 ফেব্রুয়ারি ছিল 8 ফাল্গুন 1358 বঙ্গাব্দ, বৃহস্পতিবার ছিল। 1952 সালের 21 ফেব্রুয়ারি ছিল 8 ফাল্গুন 1358 বঙ্গাব্দ এবং সেদিনকার ছিল বৃহস্পতিবার। দেশের বাইরে প্রথম শহীদ নির্মিত হয় এডিনবার্গ, গুডহ্যাম, যুক্তরাজ্যে এবং উদ্বোধন করে 1997 সালে লন্ডনে 1999 সালে এবং লন্ডনে হয়েছিল 1999 সালে। দেশের বাইরে সরকারি অর্থায়নে প্রথম শহীদ মিনার নির্মিত হয় টোকিও, জাপান। দেশের বাইরে সরকারি অর্থায়নে জাপানের টোকিওতে উদ্বোধন করা হয় 2005 সালে। প্রথম শহীদ মিনারের উচ্চতা ছিল 10 ফুট। এটা কিন্তু অনেক পরীক্ষা আসে। 21 রাতেই শহীদ মিনার নির্মাণ করা হয় রাজশাহী কলেজ চত্বরে। এই 21 রাতেই শহীদ মিনার নির্মাণ করা হয় রাজশাহীর কলেজ চত্বরে। ইতালির রোমে শহীদ মিনার নির্মিত হয় 2010 সালে। মধ্যপ্রাচ্যের যে দেশে প্রথম শহীদ মিনার নির্মিত হয় ওমান। দেশের বাইরে নির্মিত তৃতীয় শহীদ মিনার। মার্কিন যুক্তরাষ্ট্র স্থায়ী শহীদ মিনার নির্মাণ করে নিউ ইয়র্কে। বাংলাদেশের সর্বোচ্চ শহীদ মিনার অবস্থিত রয়েছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের 71 ফুট। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশের সর্বোচ্চ শহীদ মিনার এবং এটা 71 ফুট। আনামা গাজীউল হক সম্পর্কে আমরা পড়েছিলাম এখানে যে আনামা গাজীউল হক কী ছিলেন, যে 1952 সালে 21 ফেব্রুয়ারি 140 ধারা ভঙ্গ করে ঢাকা বিশ্ববিদ্যালয় আমতলায় ছাত্র সমাবেশে সভাপতিত্ব করেন ভাষা সৈনিক আনামা গাজীউল হক। এই আনামা গাজীউল হক সম্পর্কে আমরা একটু জানি। 13 ফেব্রুয়ারি 1929 সালে তিনি জন্মগ্রহণ করেছিলেন। জন্মস্থান ছিল ছাগলনাইয়া, ফেনীতে, যে ফেনী জেলার ছাগলনাইয়া উপজেলায়। পেশা কবি, লেখক, গীতিকার। অর্জন শেরে বাংলা জাতীয় পুরস্কার, 21 পদক। মৃত্যু 17 জুন 2009 সালে। অবদান তার লেখা ভুলবো না এই 21 ফেব্রুয়ারি ভুলবো না গান গেয়ে 1955 সাল পর্যন্ত প্রভাত ফেরি করা হতো। তিনি মুক্তিযুদ্ধের মুখপত্র জয় বাংলা পত্রিকা, আকাশবাণী, স্বাধীন বাংলা বেতার কেন্দ্র থেকে রণাঙ্গনের সংবাদ প্রচারের দায়িত্ব পালন করেন এই আনামা গাজীউল হক। 1952 সালে ভাষা আন্দোলনে জন্ম নিয়েছিল এক নতুন জাতি ও চেতনা। 1952 সালের ভাষা আন্দোলনে জন্ম নিয়েছিল কি এক নতুন জাতীয় চেতনা। বাংলাকে দ্বিতীয় রাষ্ট্রভাষা হিসেবে ঘোষণা করে সিয়েরা লিওন। সরকারি ভাষা হিসেবে এদেশে ইংরেজি ব্যবহার শুরু হয় 1835 সালে। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ বাংলা পঞ্জিকা সংস্কার করেন 1966 সালে। 1966 সালে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ বাংলা পঞ্জিকা সংস্করণ করেন। ভাষা শহীদদের স্মরণে ভাস্কর্য। মোদের গৌরব অখিল পাল বাংলা একাডেমি চত্বরে মোদের গৌরব অখিল পাল স্থপতি ছিলেন ভাস্কর্য ভাষা শহীদদের জন্য। অমর 21 জাহানারা পারভিন জাহাঙ্গীরনগর স্থপতি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় অমর 21। জননী ও গর্বিত বর্ণমালা মিনাল হক
পরিবাগের বিটিসিএল এর সামনে, পরিবাগে বিটিসিএল এর সামনে এই ভাস্কর্যটি স্থাপন করেছিলেন মিনাল হক এবং মোদের গৌরব অখিল পাল বাংলা একাডেমি চত্বরে। অমর 21-এ জাহানারা পারভিন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। জননী ও গর্বিত বর্ণমালা মিনাল হক পরিবাগের বিটিসিএল এর সামনে। আন্তর্জাতিক মাতৃভাষা দিবসটা কীভাবে হলো সেটা আমরা একটু দেখি। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস 21শে ফেব্রুয়ারি। স্বীকৃতি দানকারী সংস্থা ইউনেস্কো। স্বীকৃতি প্রদানের সময় 17 নভেম্বর 1999 সালে ইউনেস্কোর 30তম সম্মেলনে। উদযাপন শুরু 188টি দেশ অংশগ্রহণে। 2000 সাল থেকে প্রথম স্বীকৃতি দানকারী দেশ কানাডা। উদ্যোগ গ্রহণকারী কানাডা প্রবাসী রফিকুল ইসলাম ও আব্দুল সালাম, এরা 2015 সালে 21শে পদক লাভ করে। উদ্যোক্তার সংগঠন মাদার ল্যাঙ্গুয়েজ লাভার অব দ্য ওয়ার্ল্ড জাতিসংঘের স্বীকৃতি পায় 2008 সালে। এটা হলো আমাদের ভাষা আন্দোলন নিয়ে টুকিটাকি যে বিষয়গুলো ছিল সেগুলি আমার এই আলোচনার বিষয়। এরপরে এই ভাষা আন্দোলনের এই বিষয়গুলো তো আপনারা দেখবেন, কিন্তু পরীক্ষায় তো আর এগুলো থেকে সবগুলো থেকে পরীক্ষায় পাবেন না। তো পরীক্ষায় যে বিষয়গুলো, বিভিন্ন পরীক্ষায় যে বিষয়গুলো আছে সেই বিষয়গুলো নিয়ে আমি আলোচনা করব। কিসের ভিত্তিতে পূর্ব বাংলায় ভাষা আন্দোলন হয়েছিল? বাঙালি জাতীয়তাবাদের জন্য ভাষা আন্দোলন শুরু হয়েছিল। বাঙালি জাতীয়বাদের মূল ভিত্তি কী ছিল? বাঙালি জাতীয়তাবাদের মূল ভিত্তি ছিল ভাষা ও সংস্কৃতি। পাকিস্তানের % বাংলা ভাষী ছিল, পাকিস্তানের 56% বাংলাভাষী ছিল। ভাষা আন্দোলনের একজন পথ প্রদর্শক হিসেবে খ্যাত ধীরেন্দ্রনাথ দত্ত। ধীরেন্দ্রনাথ দত্ত বাংলায় ইতিহাসে কী জন্য বিখ্যাত? তিনি বাংলা ভাষা প্রতিষ্ঠার নিবেদিত প্রাণ ছিলেন। পাকিস্তান শাসনতান্ত্রিক পরিষদের দ্বারা বিপরীতে বাংলা ভাষা ব্যবহারের দাবি কে প্রথম করেছিলেন? ধীরেন্দ্রনাথ দত্ত। পাকিস্তানের গণপরিষদে উর্দুর পাশাপাশি বাংলাকে রাষ্ট্রভাষা করার দাবি কে জানিয়েছিলেন? ধীরেন্দ্রনাথ দত্ত। 1948 সালে পাকিস্তান গণপরিষদে কে বাংলা ভাষাকে গণপরিষদের অন্যতম ভাষা হিসেবে ব্যবহারের প্রস্তাব করেন? ধীরেন্দ্রনাথ দত্ত। ভাষা আন্দোলনের সূত্রপাত হয় 1947 সালে। তমুদ্দিন মজলিস সংগঠনটি কিসের সাথে জড়িত? ভাষা আন্দোলনের সাথে জড়িত। তমুদ্দিন মজলিস ছিল একটি সাংস্কৃতিক প্রতিষ্ঠান। তমুদ্দিন মজলিস কোন সালে প্রতিষ্ঠিত হয়? 1947 সালে। ভাষা আন্দোলনের সাথে জড়িত প্রতিষ্ঠান তমুদ্দিন মজলিস কার নেতৃত্বে গঠিত হয়েছিল? অধ্যাপক আবুল কাশেমের নেতৃত্বে। বাংলা ভাষাকে রাষ্ট্রভাষার মর্যাদা দেওয়ার দাবিতে প্রথম ধর্মঘট কখন হয়? 11 মার্চ 1948 সালে। 1948 সাল থেকে 1952 সালের ভাষা আন্দোলনের সময়কাল প্রতি বছর ভাষা দিবস বলে একটি দিন পালন করা হতো। দিনটি ছিল কি? দিনটি ছিল 11 মার্চ। 1948 সাল থেকে 1952 সালে 11 মার্চে ভাষা আন্দোলনের সময়কালে প্রতি বছর ভাষা দিবস পালন করত 11 মার্চ। 1948 সালের 21শে মার্চ ঢাকা রেসকোর্স ময়দানে তৎকালীন পাকিস্তানের একজন নেতা ঘোষণা করেন উর্দু এবং একমাত্র উর্দু হবে পাকিস্তানের রাষ্ট্রভাষা। তিনি কে? তিনি মোহাম্মদ আলী জিন্নাহ। কত সালে রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ গঠিত হয়? 1947 সালে রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ গঠিত হয়। এগুলো যদি পড়তে পারেন তাহলে সব উত্তর দিতে পারবেন। ভাষা আন্দোলনের সময় পূর্ব বাংলা ভাষা কমিটি এর সভাপতি কে ছিলেন? এর সভাপতি ছিলেন আকরাম খাঁ। কতজন সদস্যদের সমন্বয়ে আকরাম খাঁ শিক্ষা কমিটি গঠিত হয়? 17 জন। সর্বদলীয় রাষ্ট্রভাষা সংগ্রাম কমিটি কোন সালে গঠিত হয়? 1948 সালে। রাষ্ট্রভাষা সংগ্রাম কমিটির আহ্বায়ক কে ছিলেন? আহ্বায়ক ছিলেন কাজী গোলাম মাহবুব। সর্বদলীয় কেন্দ্রীয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ গঠিত হয় 31 জানুয়ারি 1952 সালে। যে সর্বদলীয় কেন্দ্রীয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ গঠিত হয়। ভাষা আন্দোলনের সময় পাকিস্তানের প্রধানমন্ত্রী কে ছিলেন? ভাষা আন্দোলনের সময় পাকিস্তানের প্রধানমন্ত্রী ছিলেন খাজা নাজিমুদ্দিন।
1952 সালে ভাষা আন্দোলনের সময় পাকিস্তানের গভর্নর জেনারেল কে ছিলেন? গভর্নর জেনারেল ছিলেন 1952 সালে ভাষা আন্দোলনের সময় পাকিস্তানের গভর্নর জেনারেল কেউই ছিলেন না, যে খাজা নাজিমুদ্দিন, মোহাম্মদ আলী জিন্নাহ, নুরুল আমিন, এরা কেউই ছিলেন না, কোনোটিই নয়। 1947 সালে পূর্ব বাংলার মুখ্যমন্ত্রী ছিলেন খাজা নাজিমুদ্দিন। ভাষা আন্দোলনের প্রথম পর্যায়ে পূর্ববঙ্গের মুখ্যমন্ত্রী কে ছিলেন? প্রথম পর্যায়ে পূর্ববঙ্গের মুখ্যমন্ত্রী ছিলেন খাজা নাজিমুদ্দিন। 1952 সালের পূর্ব বাংলার মুখ্যমন্ত্রী কে ছিলেন? নুরুল আমিন। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কর্তৃক রচিত 52 দিনগুলোতে কারাগারের অনশনরত বঙ্গবন্ধুর সঙ্গী কে ছিলেন? বঙ্গবন্ধুর সঙ্গী ছিলেন মহিউদ্দিন আহমেদ। 1952 ভাষা আন্দোলনের সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর কে ছিলেন? ভাইস চ্যান্সেলর ছিলেন ডক্টর সৈয়দ মোয়াজ্জেম হোসেন। ভাইস চ্যান্সেলর ডক্টর সৈয়দ মোয়াজ্জেম হোসেন। 1952 সালে 21শে ফেব্রুয়ারি বাংলা সাল কত ছিল? বাংলা সাল ছিল 1358। 1952 সালে 21শে ফেব্রুয়ারি তারিখে বুকে রক্ত দিয়ে মাতৃভাষার মান রক্ষা করেন শহীদ জব্বার, রফিক, বরকত, সালাম। এই দিনটি ছিল ফাল্গুন মাসের কত তারিখে? 8 তারিখে। 1952 সালে 21শে ফেব্রুয়ারি বাংলা কত তারিখ ছিল? বাংলা ছিল 8 ফাল্গুন। 1952 সালে 21শে ফেব্রুয়ারি ছিল বৃহস্পতিবার। রাষ্ট্রভাষার আন্দোলনে অঙ্কুরিত হয় 1947 সালের, ময়ূরে পরিণত হয় 1952 সালে। 1952 সালে তৎকালীন ভাষা আন্দোলন কিসের জন্ম দিয়েছিল? ভাষা আন্দোলন জন্ম দিয়েছে এক নতুন জাতীয় চেতনার। 21শে ফেব্রুয়ারি প্রথম শহীদ দিবস পালিত হয় 1953 সালে। কত সালে বাংলা ভাষাকে সাংবিধানিকভাবে রাষ্ট্রভাষা হিসেবে স্বীকৃতি দেওয়া হয়? 1956 সালে। বাংলা ভাষাকে পাকিস্তান গণপরিষদ কোন তারিখে অন্যতম রাষ্ট্রভাষা হিসেবে স্বীকৃতি দেয়? 9 মে 1954 সালে। সর্বস্তরে বাংলা ভাষা প্রচলন আইন কত সালে পাশ করা হয়? 1987 সালে সর্বস্তরে বাংলা ভাষা আইন পাশ করা হয়। 21শে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে ঘোষণা করা হয় কত সালের কত তারিখে? 21শে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে ঘোষণা করে কত সালের কত তারিখে? 17 নভেম্বর 1999 সালে। তো 1999 সালের 17 নভেম্বরে। সম্প্রতি ভারতের কোন রাজ্যে বাংলা ভাষাকে দ্বিতীয় সরকারি ভাষা হিসেবে স্বীকৃতি দান করে? ঝাড়খণ্ডে। ভারতের ঝাড়খণ্ডে বাংলা ভাষাকে দ্বিতীয় সরকারি ভাষা হিসেবে স্বীকৃতি দিয়েছে। বাংলাকে কোন দেশের দ্বিতীয় রাষ্ট্রভাষা হিসেবে ঘোষণা করা হয়েছে? সিয়েরা-লিওন। বাংলাকে কোন দেশের দ্বিতীয় রাষ্ট্রভাষা করা হয়েছে? সিয়েরা-লিওন। কোনটি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস? 21শে ফেব্রুয়ারি। কোন আন্তর্জাতিক সংস্থা 21শে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ঘোষণা করে? ইউনেস্কো। কত তারিখে প্যারিসে অনুষ্ঠিত ইউনেস্কোর সাধারণ পরিষদের সম্মেলন থেকে 21শে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে ঘোষণা করা হয়? 17 নভেম্বর 1999 সালে। আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের উদ্দেশ্য কি? আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের উদ্দেশ্য হলো ভাষা অধিকার। ইউনেস্কোর কততম সম্মেলনে 21শে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে ঘোষণা করা হয়? 30তম অধিবেশনে। কত সাল থেকে 21শে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে পালিত হচ্ছে? 2000 সাল থেকে। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস প্রথম বছরে কতটি দেশ পালন করে? 188টি দেশ। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস স্মরণে দেশের বাইরে বিশ্বের প্রথম স্মৃতিসৌধ নির্মিত হয় অস্ট্রেলিয়ার কোন নগরীতে? অস্ট্রেলিয়ার সিডনিতে। কোন আন্তর্জাতিক সংস্থা 21শে পদক 2003 লাভ করে? ইউনেস্কো। আশা করি আপনারা এই ভাষা আন্দোলন নিয়ে যে প্রশ্নগুলো আসবে সেই প্রশ্নগুলো এখান থেকে ইনশাল্লাহ কমন পাবেন।
সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, জব একাডেমিতে স্বাগতম। আজকের এই পর্যন্তই। পরবর্তী কোনো ভিডিওতে আবার দেখা হবে। যদি আমার চ্যানেলটি ভালো লাগে তা লাইক করবেন, কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথেই থাকবেন। ইনশাল্লাহ পরবর্তী কোনো ভিডিওতে আবার দেখা হবে। যাদের ভিডিওটি প্রয়োজন তাদের কাছে আমার ভিডিওটি পৌঁছে দেবেন। ভালো থাকবেন সবাই।